হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। দেখুন, বর্তমানে যে জিনিসটা চলছে গোটা ভারতবর্ষের মধ্যে তার থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন জিনিসটা ঘটেছে কিসের জন্য এবং সেখানে বিজেপি এতটা ব্যাকফুটে কেন এসেছে এবং বাকি যেগুলো হচ্ছে দলীয় রাজনীতিক বা দলীয় যেসব দলগুলো রয়েছে কিংবা ক্ষেত্রীয় দল যেগুলো বলতে পারি বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন দল রয়েছে, সেটা টিএমসি হতে পারে, সমাজবাদী পার্টি হতে পারে কিংবা সেটা টিডিপি হতে পারে। আপনি যদি ডিএমকে দেখতে পারেন, এআইডিএমকে দেখতে পারেন। এইসব পার্টিগুলোর জন্য একটা সুখবর রয়েছে। কিংবা যে বড়, বড় পার্টিগুলো যেগুলা রয়েছে কংগ্রেস কিংবা বিজেপির ক্ষেত্রে বেসিক্যালি বিজেপির সবচেয়ে বড় সমস্যা এখানে দাঁড়িয়েছে যে বিজেপি কি করতে পারছে না, বিজেপি এখনো পর্যন্ত মানে মেইন খেলাটায় আসতে পারছে না। এবার অনেকে বলবেন যে কেন খেলায় আসতে পারছে না? জাস্ট এ মিনিট। ওকে। দেখুন, বিজেপিতে ঘটনা ঘটেছে কি, বিজেপির পার্লামেন্ট বেসিক্যালি বিজেপি যেহেতু সরকারে রয়েছে তো সরকার থেকে কি করা হয়েছে, পার্লামেন্টে একটা বিল পেশ করা হয়েছে। সেই বিলের মাধ্যমে বলা হচ্ছিল কি যে গোটা ভারতবর্ষের মধ্যে বিধানসভার ইলেকশন, লোকসভার ইলেকশন দুটো কি করা হবে, একসাথে করা হবে, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন। যেমন ধরে নেন হচ্ছে বিধানসভা ইলেকশন 2024-এ গেল, 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন রয়েছে, বর্তমানে লোকসভা ইলেকশন গেল, মানে অর্থাৎ নরেন্দ্র মোদীর ভোট যেটা আমরা বলে থাকি পাতি ভাষায়। 2026-এ মমতা ব্যানার্জির ভোট হয়েছে, অর্থাৎ বিধানসভা ভোট রয়েছে। অর্থাৎ এই যে গ্যাপ রয়েছে, মানে প্রতি 1 বছর 1.5 বছর অন্তর অন্তর কিন্তু ইলেকশন চলছে। আপনি দেখলেন যে প্রথমে লোকসভা ইলেকশন হলো, তারপরে হরিয়ানাতে হলো, কাশ্মীরে হলো এবং সাথে, সাথে সব জায়গায় চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভোট চলছে। আর নেতাগণ কি করছে? দেশের কাজের তুলনায় ভোটের মধ্যে বেশি ইন্টারফেয়ার করছে। এবার সেই জিনিসটা লক্ষ্য করে কিন্তু সরকার একটা নতুন মানে সিস্টেম আনার চেষ্টা করছে কিংবা নতুনভাবে একটা মানে বিল অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করছে, সংবিধান সংশোধন করার চেষ্টা করছে। সেখানে বলছে যে আমরা কি করব? ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আসবো। এর দ্বারা কি বলা হচ্ছে যে এর দ্বারা বলা হচ্ছে কিছু পার্টি যারা পক্ষে রয়েছে তারা বলছে যে হ্যাঁ, এতে ইলেকশনের খরচা কমানো যাবে। নেতারা কি করবে? ভোটের থেকে সরে এসে বিভিন্ন কাজ করাতে ধ্যান দিবে। ওকে? আবার অন্য একটা পার্টি যারা বলছে যে একবারে আমরা ইলেকশন করা মানে কি নরেন্দ্র মোদীর মুখ দেখে একবারে গোটা ভারতবর্ষে ইলেকশন হবে। সেটা বলা হচ্ছে যে বিধানসভা ইলেকশন, লোকসভা ইলেকশন কিংবা ১০০ দিনের মধ্যে মানে বিধানসভা, লোকসভা ইলেকশন হওয়ার ১০০ দিনের মধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটির ইলেকশন করানো হবে। ওকে? এবার যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ফেঁসে গিয়েছে। ফেঁসে কে গিয়েছে? ফেঁসে গিয়েছে বেসিক্যালি বিজেপি সরকার। কারণ কি? পুরোপুরিভাবে বিজেপি সরকার যেহেতু সরকারে রয়েছে তারাই বেসিক্যালি বিল পেশ করবে এবং সেই বিল যখন পেশ করা হয়েছে, এবার ভোটিং করা হয়েছে। এবার ভোটিং এ কি হয়েছে? ভোটিং হয়ে গেছে মেইন সমস্যা। সেই সমস্যা হচ্ছে বিজেপির জন্য। বর্তমানে বিজেপি ২৪২ টা সিটের মধ্যে রয়েছে। ওকে? মেজরিটির জন্য দরকার ছিল ২৭২ টা। এর জন্য তাকে সাহায্য নিতে হয়েছে বেসিক্যালি নীতিশ কুমারের এবং চন্দ্রবাবু নাইডু, টিডিপি, এবং আমরা বলতে পারি যেটা বেসিক্যালি রয়েছে আমাদের বিহারের যে নীতিশ বাবু রয়েছে, যে কারো সাগা নয়, তার সাহায্য নিতে হয়েছে পুরোপুরিভাবে। এবার যখন পেশ করা হয়েছে বিলটা, বিল পেশ করার একটা নিয়ম ছিল যে যতজন মানে সাংসদ রয়েছে বেসিক্যালি আমাদের দেশের মধ্যে ৫৪৫ জন সাংসদ রয়েছে, তার 50% কি করতে হবে? 50% আমাদেরকে কি নিয়ে আসতে হবে? মেজরিটিতে নিয়ে আসতে হবে। অর্থাৎ ভোটিং করানো হলে ৫৪৫ জনের মধ্যে থেকে আপনাকে কমসে কম ২৭২ জনের ভোট দরকার হবে। ওকে? বিজেপির খাতায় কয়জন পড়েছে? বিজেপির খাতায় পড়েছে ২৬৯ টি। ওকে? অর্থাৎ বিজেপির খাতায় আমরা বলব না যে বেসিক্যালি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে ভোট যারা করেছে তারা হচ্ছে বেসিক্যালি ২৬৯ টি এবং বিপক্ষে ভোট যারা করেছে তারা হচ্ছে ১৯৮ টি ভোট। ওকে? এবার মেইন খেলা এখানে দাঁড়াবে। বর্তমানে যে এনডিএ গভর্নমেন্ট রয়েছে, এনডিএ গভর্নমেন্টের মধ্যে সাংসদ সংখ্যা রয়েছে ২৯৩ জন। তার মধ্যে থেকে বেসিক্যালি ভোট করেছে ২৬৯ জন। মানে প্রায় ২০ জনের কাছাকাছি কিন্তু ভোট করেনি। এবার ২০ জনের কাছাকাছি ভোট কেন করেনি? তারা বিজেপিতে থাকা সত্ত্বেও বিজেপিকে ভোট করছে না। অর্থাৎ বিজেপি যে প্ল্যানে এসেছে ওয়ান নেশন সরি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেই জায়গা থেকে কিন্তু তারা কি করছে না, পুরোপুরিভাবে তারা এখানে সাপোর্ট করছে না। সাপোর্ট যেহেতু করছে না, তারা আসতে পারেনি, বিভিন্ন কারণে আসতে পারেনি। নিতিন গাডকারি থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এরা কিন্তু ভোটে মানে যখন যে ইলেকশনের জন্য, ইলেকশন বলছি, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য পুরোপুরিভাবে যখন ভোটিং করা হচ্ছিল সেই সময় তারা ছিল না। এবার আরেকটা শর্ত ছিল, এক তো 50% দরকার ছিল। আরেকটা যে শর্তটা ছিল সেটা হচ্ছে সেই সময় মানে যেই সময় এই বিল আনা হয়েছিল সেই সময় সংসদের মধ্যে যতজন উপস্থিত ছিল, সেই উপস্থিত থাকা লোকের 2/3% কিন্তু কি লাগবে? মেজরিটি লাগবে। অর্থাৎ যদি ৯ জন সাংসদ থাকে তার মধ্যে থেকে কিন্তু ৬ জন সাংসদের কি লাগবে? মঞ্জুরি লাগবে। তবে কিন্তু এই বিল পাস হবে। অর্থাৎ যে জিনিসটা কথা ছিল যে যখন এই বিলটা পাস করা হচ্ছিল সেই সময় সাংসদের মধ্যে যতজন সাংসদ হচ্ছে সংসদের মধ্যে ছিল তার সংখ্যা হচ্ছে ৪৬১ টি। ওকে? আপনারা দেখতে পারবেন সাইডে পিডিএফ আছে, হিন্দিতে রয়েছে সেজন্য আমি বলছি। ৪৬১ টা সংসদ ছিল।
অর্থাৎ তার 2/3 মেজরিটি যেহেতু দরকার ছিল, অর্থাৎ তার দরকার বেসিক্যালি ৩০৭ টার কাছাকাছি সমর্থন দরকার ছিল। ওকে? সেখান থেকে কত পেয়েছে? বেসিক্যালি এনডিএ গভর্নমেন্ট যারা মানে সরকারে রয়েছে, যারা এর মানে পক্ষে রয়েছে, সেখান থেকে পক্ষে ভোট এসেছে ২৬৯ টি। মানে অনেকগুলো ভোট, মানে ৩০, ৩৭, ৩৮ টার কাছাকাছি ভোট কিন্তু কম পড়েছে। অর্থাৎ এই যে জিনিসটা যে রয়েছে, এই যে বিলটা আনা হয়েছে, এই বিলটা কি করা হয়েছে? জেপিসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেপিসির কাছে যাওয়া মানে সেটা হচ্ছে একবারে ঠান্ডা অবস্থায় পড়ে থাকা। মানে কোল্ড ফ্রিজ করে দেওয়া। অর্থাৎ বিজেপির এখানে কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে। সেখানে থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় বিভিন্ন ক্ষেত্রীয় রাজনীতি পার্টি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেসিক্যালি সমাজবাদী পার্টি পুরোপুরিভাবে ব্যাকফায়ার করেছে। বর্তমানে যেহেতু ইন্ডিয়া জোটের মধ্যে মমতা ব্যানার্জিকে সবার ১ম এ রাখা হচ্ছে। বেসিক্যালি বলা হচ্ছে যে রাহুল গান্ধীর নেতৃত্বে তারা যেতে চাচ্ছে না ইন্ডিয়া গভর্নমেন্ট। তারা চাচ্ছে হচ্ছে মমতা ব্যানার্জিকে এগিয়ে নিয়ে আসা হোক। কারণ বিজেপিকে একমাত্র যেই রাজ্যটার মধ্যে হারার মুখ দেখতে হয়েছে, বারবার দেখতে হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যেহেতু বারবার হারের মুখ দেখতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কি বলা হচ্ছে? সেক্ষেত্রে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে এগিয়ে নিয়ে আসা হোক। ওকে? এবার এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে মমতা ব্যানার্জি রিঅ্যাক্ট করবে, কারণ মমতা ব্যানার্জি বর্তমানে কিন্তু একটা ক্ষেত্রীয় পার্টি হিসেবে রয়েছে। পশ্চিমবঙ্গে তার মানে পাকারটা রয়েছে। অন্যান্য রাজ্যে কিন্তু তার এখনো পর্যন্ত ওই পরিমাণে কিন্তু একটা শক্তিশালী রূপ দেখা যায়নি। ওকে? এইসব ঘটনা চলছিল। ওকে, ১ম এ বেসিক্যালি যখন বিলটা আনা হয়েছিল সেই সময় কি করা হয়েছিল? পুরো অনলাইনে আনা হয়েছিল। অনলাইনে ভোটিং হচ্ছিল। কিন্তু অনলাইনে ভোটিং এর পরে দেখা যাচ্ছিল যে সমস্যা সৃষ্টি হয়েছে, ভোট অত পড়ছে না। সেক্ষেত্রে কি হয়েছে? এখন ভোট কেন পড়ছে না সেটা জানি না। নেতাদের এখন প্রবলেম হয়েছে দিতে, নাকি তারা শিক্ষিত নয়, তারা দিতে পারছিল না। শিক্ষিত না এরকম বলব না। কারণ তাদের লোক রাখা থাকে, তারা হয়তো সাহায্য করবে। কিন্তু হচ্ছিল না, সেক্ষেত্রে পরে ব্যালট পেপারে করা হয়েছিল। ওকে? যে এতজন কে সংসদে উপস্থিত রয়েছে তারা ভোটিং করছিল। ২৬৯ জন করেছে পক্ষে, ১৯৮ জন করেছে বিপক্ষে। দরকার ছিল ৩৬০ জনের। কারণ হচ্ছে বেসিক্যালি সেই সময় উপস্থিত সংসদের মধ্যে যতজন উপস্থিত ছিল তার 2/3 মেজরিটি দরকার ছিল। ওকে? অর্থাৎ বিজেপি পার্টি এটা করতে সক্ষম হয়নি। এবার অনেকের মনে যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে, বলছে যে যদি আব কি বার ৪০০ পারের নারাটা যদি সত্য স্থাপিত হতো, অর্থাৎ যদি বিজেপি পার্টি ৪০০ পার করতে পারত, সেক্ষেত্রে অনেক কিছু কিন্তু ঘটনা ঘটে যেত। এতক্ষণ ওয়েট করতে হতো না। এটা জেপিসির কাছেও যেত না। তার আগে এটা পাস হয়ে যেত। ৩০৭ টা পাওয়া মানে খুব বড় ব্যাপার ছিল। কারণ এর আগে বিজেপির কাছে ৩৪৩ টার কাছাকাছি সিট ছিল। সুতরাং ৩৪৩ টার কাছাকাছি সিট থাকার কারণে তারা কিন্তু কি করবে? সহজেই এটা পাস করে নিতে পারত। এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর যে প্ল্যানিং করা হচ্ছিল, এটার বেসিক্যালি এটা মানে ভাবনা চিন্তা করার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আমাদের পূর্ব যে রাষ্ট্রপতি ছিল রামনাথ কোবিন্দ, তার আন্ডারে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির মধ্যে ছিল বেসিক্যালি গুলাম নবী আজাদ ছিল। কংগ্রেসের তরফ থেকে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে রাখা হয়েছিল। জানি না সেখানে অধীর রঞ্জন চৌধুরী কি করছিল। ওকে? সেখানে পরবর্তীকালে অধীর রঞ্জন চৌধুরী বলে যে, "এই যে বেসিক্যালি এটা যে বানানো হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা হচ্ছে বিজেপির একটা কারসাজি। সেক্ষেত্রে আমি এখানে থাকব না।" ওকে? সেখানে পরে তিনি বেরিয়ে চলে আসেন। রামনাথ কোবিন্দ এই কমিটির যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট পেশ করে এবং বেসিক্যালি এটা ভোটিং করা, এবং ভোটিং এর মধ্যে কিন্তু বিজেপিকে পুরোপুরি মুক্তভাবে পড়তে হয়। ওকে? অর্থাৎ বর্তমান যে সরকার রয়েছে, যে সরকার চাচ্ছিল বেসিক্যালি তারা কি চাচ্ছিল? যে আমরা কি করব? ভোটিং এর মাধ্যমে একটা মানে ভালো জায়গায় নিয়ে আসবো, যে একটা নতুন একটা দেশের মধ্যে বিল প্রস্তাব হবে। কারণ দেখুন ভারতে যে আজকের থেকে এরকম শুরু হয়েছে সেটা না। স্বাধীনতার পরে ১ম ৪ টা ইলেকশন কিন্তু একসাথে হয়েছিল। বিধানসভা এবং লোকসভার ইলেকশন কিন্তু একসাথে হয়েছিল। পরবর্তীকালে দেখা গিয়েছে যে যখন ইন্দিরা গান্ধী একটু পাওয়ারফুল হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গার কিন্তু বিভিন্ন জায়গার যে বিধানসভার যে রয়েছে বেসিক্যালি যে ঢাঁচাটা রয়েছে, কিংবা বিধানসভা যখন ভেঙে দেওয়া হচ্ছিল বারবার, যেখানে বিভিন্ন কারণে, ওকে? যখন ইন্দিরা গান্ধী শক্তিশালী হয়েছিল ১৯৭০-৭১ সালের কাছাকাছি। সে সময় যখন শক্তিশালী বাংলাদেশ যখন নিজের হাতে পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানে ইন্দিরা গান্ধীর একটা পাওয়ারফুল রূপ দেখা যাচ্ছিল, এবং গোটা ভারতবর্ষের মধ্যে একটা মানে কংগ্রেসের একটা প্রভুত্ব স্থাপন করা চেষ্টা করা হচ্ছিল। সেখান থেকে ঘুরে ফিরে ঘটনাটা ঘটে যায় যে তার ১ম ৪ টা ইলেকশন পুরোপুরিভাবে বিধানসভা, লোকসভা একসাথে হয়েছিল। পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে যায়। ওকে? পরবর্তীকালে যখন সেটা ধীরে, ধীরে চেঞ্জ হতে থাকে এবং চেঞ্জ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যে পরিবর্তন হয়েছিল সেটা এখনো পর্যন্ত চলছে। যেমন ২০২৪ এ যেহেতু লোকসভা ইলেকশন হলো, পশ্চিমবঙ্গে হচ্ছে বিধানসভা ইলেকশন রয়েছে ২০২৬ এ, বিহারে রয়েছে ২০২৫ এ, দিল্লিতে রয়েছে ২০২৫ এ। ওকে? অর্থাৎ এখন বলা হচ্ছে যে যদি কোন রকমভাবে যদি এটাকে চেঞ্জ করা হয়, অর্থাৎ যদি লোকসভা ইলেকশন কিংবা বিধানসভা ইলেকশন দুটোকে যদি একসাথে করে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের সংসদ বেসিক্যালি সংবিধানে সংশোধন করতে হবে। কোন জায়গায় সংবিধানে সংশোধন করতে হবে? বেসিক্যালি আর্টিকেল 82 এর কাছাকাছি এবং আর্টিকেল 123 এর কাছাকাছি একটা সংবিধানের মানে সেখানে পাওয়ার দেওয়া রয়েছে যে ৫ বছর পর, পর ইলেকশন হবে। ওকে? সেটা স্টেটে হোক কিংবা সেন্ট্রালে হোক। ওকে? সেখানে কি করতে হবে? হয় স্টেটের সময় বাড়াতে হবে। অর্থাৎ লোকসভা ইলেকশনের যে বেসিক্যালি যে সেখানে প্রধানমন্ত্রীর যে কার্যক্রম রয়েছে সেটাকে বাড়াতে হবে। অথবা বিধানসভার যে বেসিক্যালি সময়কাল রয়েছে সেটাকে কিন্তু কমাতে হবে। ওকে? যেমন ভেবে নিন ২০২৪ এ হলো ইলেকশন। ২০২৯ এ আবার ইলেকশন হবে। লোকসভা ইলেকশন। পশ্চিমবঙ্গে ইলেকশন হবে ২০২৬ এ। ওকে? ২৬ এ পরে তাদের কয় বছরের জন্য থাকবে? যদি ২০২৬ এ আবার মমতা ব্যানার্জি জিতে আসে, সেক্ষেত্রে তাকে থাকতে হবে ২০৩১ পর্যন্ত।
আর বিধানসভা লোকসভা ইলেকশন হচ্ছে ২০২৯ এ। সুতরাং ২ বছর সেখান থেকে কাট করতে হবে। কাট করে কি করতে হবে? ২০২৯ এর মধ্যে কি করতে হবে? বিধানসভা, লোকসভা ২ টো ইলেকশন একসাথে করতে হবে। কারণ সরকারের মেইন টার্গেট হচ্ছে ২০২৯ এর মধ্যে আমরা করব। ওকে? আমাদের নতুন যে সংসদ হল বানানো হয়েছে সেখানে জায়গাও ক্যাপাসিটিও বাড়ানো হয়েছিল। কারণ সেখানে হচ্ছে আরো সংসদের সংখ্যা বাড়ানো হবে বিভিন্ন জায়গা থেকে। ওকে? কারণ দেশের জনসংখ্যা যেহেতু বাড়ছে, জনসংখ্যা জনসংখ্যা একটা সংখ্যা থাকে। সেই সংখ্যা অনুসারে ১০ লক্ষের মধ্যে একজনকে কি করা হয়? সংসদ নির্বাচিত করা হয়। সেক্ষেত্রে জনসংখ্যা যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে সংসদের সংখ্যাও বাড়ানো উচিত। এরকম ভাবনা চিন্তা নিয়ে খেলা চলছে। ওকে? ভবিষ্যতে কি না হবে সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে যে বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হচ্ছে। জেপিসির কাছে গিয়েছে, ঠান্ডা অবস্থায় পড়ে গিয়েছে। এটা কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না। ২০২৯ এ যদি আরো বিজেপি ভালো ভোটে জিতে আসে, অর্থাৎ এখন লোক বুঝতে পারছে যে বেসিক্যালি যে ঘটনাটা যে ঘটেছে, যেখানে বলা হচ্ছিল যে আপ কি বাত ৪০০ পার, সেই ৪০০ পারের যে নাড়াটা রয়েছে সেই নাড়াটা কিন্তু আটকাতে সক্ষম হয়েছে। আর সেই নাড়াটা যদি ঠিক হয়ে যেত, সেক্ষেত্রে দেখা যেত যে অনেক জায়গায় কিন্তু সমস্যা দেখা যাচ্ছিল বা কিংবা অনেক জায়গায় কিছু দেখুন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর ক্ষেত্রে যদি আপনি বলতে থাকেন, সেখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটার কিছু খারাপ দিকও রয়েছে, এটার কিছু ভালো দিকও রয়েছে। কেন বলছি এই জিনিসটা? যে দেখুন, খারাপ দিকের ক্ষেত্রে আমি বলতে পারি বেসিক্যালি সেটা আপনি বলতে পারেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর ফলে বিভিন্ন যে ক্ষেত্রীয় পার্টি রয়েছে তাদের প্রভুত্ব কমিয়ে যাবে। কারণ নরেন্দ্র মোদীর মুখ দেখে, কারণ আমাদের দেশে কিন্তু পার্টি দেখে ভোট দেওয়া হয় না, সেটা মুখ দেখে ভোট দেওয়া হয়। যদি বিধানসভা ইলেকশন হয় সবাই মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দিয়ে থাকে, কিংবা লোকসভা ইলেকশনের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর মুখ দেখে ভোট দিয়ে থাকে। সেক্ষেত্রে একসাথে ইলেকশন হলে যে বেশি ক্যান্ডিডেট রয়েছে বা যে পাওয়ারফুল নেতা রয়েছে তার মুখ দেখে ভোট দিয়ে দেওয়া হবে। ওকে? ছোট, ছোট পার্টি রয়েছে তাদেরকে কাজ করতে দেওয়ার সময় দেওয়া হবে না। এর যদি ভালো দিক বলে থাকেন, সেক্ষেত্রে ভালো দিকের মধ্যে বললে দেখা যাবে যে একসাথে যদি ইলেকশন করানো হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে ইলেকশন হয়ে যাবে। নেতাদের কাজ করতে সুবিধা হবে। কারণ তারা বারবার এই যে ৬ মাস পর, পর যে আচার-সংহিতা লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে এই জায়গায় ইলেকশন, ওই জায়গায় ইলেকশন। বিভিন্ন যে আমাদের যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারাও কিন্তু দেখতে পারি যে এখানে ইলেকশন হচ্ছে, এখানে যেতে হবে তাদের, ওখানে যেতে হবে। ইলেকশন দিয়ে চলতে থাকে। সেখানে প্রচুর খরচা হয়। ওকে? আমাদের ইলেকশন যেগুলা হয়ে থাকে ভারতের মধ্যে, সেটা ন্যূনতম হয় না। সেটা অনেক টাকার মধ্যে হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু সেখানেও সমস্যা দেখা দিতে পারে। ভবিষ্যতে কি হবে না হবে সেটা দেখার বিষয় রয়েছে। ওকে? আমরাও লক্ষ্য রাখবো, আপনারাও লক্ষ্য রাখবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।